হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করব টেট 2022-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমাদের যে প্রাইমারি টেট মানে টেট 1-এ যে কোশ্চেনগুলি এসছে ম্যাথমেটিক্সের, এই কোশ্চেনগুলি আজকে সলিউশন করব। দেখো, এখানে আমি আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো যে ডাব্লিউবি এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি টেটের কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। যারা 2022-এ এক্সামের আগে ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে আগের বছরের কোশ্চেনগুলি যারা করেছে তারা অনেক ভালো এক্সাম দিয়েছে। ঠিক আছে, তো তোমরা এই বছর যে 2024-এ এক্সাম দেবে তোমরাও চেষ্টা করবে যে প্রিভিয়াস ইয়ারের যে ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেনগুলি, ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেটের যে কোশ্চেনগুলি সেগুলি সলভ করা। আমি অনেকগুলি কোশ্চেন এরকম দেখেছি ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমাদেরকে দিয়ে দিয়েছে, এমন অনেক কোশ্চেন আমি দেখেছি। তো আজকে আমরা তো করব যে টেট 2022-এর যে কোশ্চেনগুলি এসছে তোমাদের ত্রিপুরার টেট মানে টেট 1-এ, ঠিক আছে, সেই কোশ্চেনগুলি আজকে একটা একটা করে আমরা সলিউশন করব। আর এই সলিউশনটা আমরা করব ডিটেইলসে, ঠিক আছে, বেসিক স্ট্রাকচারের সাহায্যে, একদম বেসিক থেকে, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই কথাটা মনে রাখবে, তোমাদের যে সামনের যে 2024-এ যে এক্সাম হতে পারে, যেটা হবে, সেই এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট। যেরকম 2022-এর কোশ্চেনগুলি তোমাদের সামনে টেট এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সে একই রকম ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। চলো শুরু করি। দেখি আমাদের প্রথম কোশ্চেন এখানে কি আছে। কি বলেছে এখানে, যদি চারটি সংখ্যা গড় 60 হয় এবং প্রথম সংখ্যাটির শেষ তিনটির যোগফলের 1/4 হয়, তবে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। এখানে আমি আবার পড়ছি, চারটি সংখ্যার গড়। এবার চারটি সংখ্যার গড় কিভাবে বার করব? আমরা ধরে নিই চারটি সংখ্যা এ, বি, সি, ডি, ঠিক আছে। এবার চারটি সংখ্যার গড় কিভাবে বার করে? আমরা প্রথমে চারটি সংখ্যাকে যোগ করব, তারপর 4 দিয়ে ভাগ করব, এভাবেই তো গড় বার করে। তাহলে এখন আমরা যদি যোগ করে দিই চারটি সংখ্যাকে, যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, চারটি সংখ্যা ধরে নিলাম, চারটি সংখ্যাকে অ্যাড করে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব সেই চারটি সংখ্যার গড়। এখানে এই চারটি সংখ্যার গড় তোমাকে দিয়ে দিয়েছে 60, তাহলে আমরা এখানে কি লিখে নেব? 60। চারটা সংখ্যার গড় বার করেছি, তারা বলে দিয়েছে চারটা সংখ্যার গড় কত? 60, তো আমরা লিখে নিলাম চারটি সংখ্যার গড় 60। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের, আবার বলছি, এই কোশ্চেনও ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার এসেছে। যারা 2022-এর এক্সামের আগে ওয়েস্ট বেঙ্গলের প্রিওয়াইকিউ করে নিয়েছে তাদের জন্য খুব হেল্পফুল হয়েছে আশা করি। চলো, এখানে কি বলেছে, প্রথম তিনটি সংখ্যা, প্রথম সংখ্যাটি আমরা ধরেছি কত? এ। প্রথম সংখ্যাটি হচ্ছে শেষ তিনটির যোগফলের 1/4, শেষ তিনটির যোগফলের বি প্লাস সি প্লাস ডি, শেষ তিনটি সংখ্যার যোগফলের 1/4, মানে 4 দিয়ে ভাগ করলে আমরা 1/4 পেয়ে যাব। আমি আবার বলছি, প্রথম সংখ্যাটি শেষ তিনটি সংখ্যা, আমরা শেষ তিনটে সংখ্যা কত? বি সি ডি, শেষ তিনটা সংখ্যার যোগফলের 1/4। তাহলে প্রথম সংখ্যাটি বলেছে পরের তিনটে সংখ্যার যোগফলের 1/4, রাইট। এখন বলেছে তাহলে প্রথম সংখ্যাটি, মানে আমাকে বার করতে বলেছে এর মান কত। ক্লিয়ার? এখন পর্যন্ত আমি পুরো কোশ্চেনের যা যা বলেছে সেটাকে আমরা অঙ্কের ভাষায় লিখে নিয়েছি। এবার তুমি যদি চেষ্টা করতে চাও, নিজে ভিডিওটা পজ করে দেখো এর মান বার করতে পারো কিনা, ঠিক আছে। আশা করি তোমরা চেষ্টা করছো। তো এবার আমরা করে নিই এটা। দেখো, এটা করার জন্য একটা সিম্পল একটা যেটা ক্যালকুলেশনে আমরা
শিখে নিই, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা তোমাদের জন্য আমি একটা কোর্স নিয়ে এসেছি, ডেসক্রিপশনে সেই কোর্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই কোর্সটা নিয়ে নিতে পারো। সিম্পল সিম্পল ক্যালকুলেশনের অনেক প্রবলেম থাকে অনেক স্টুডেন্টের, তো সেই কথা চিন্তা করে আমি সেই কোর্সটা এনেছি খুবই নগণ্য প্রাইসে, অনলি 999, ফার্স্ট 500। দেখো কোর্সটার প্রাইস হচ্ছে 1499, ঠিক আছে, কোর্সটার প্রাইস হচ্ছে 1499, আর তোমরা সেই কোর্সটা পেয়ে যাবে 999। আর এটা কিভাবে সেই কোর্সটা নিতে লাগবে, তোমার ফার্স্ট ডাউনলোড করতে হবে এসকেবি একাডেমি, এবং সেই কোর্সের মধ্যে সেই অ্যাপের মধ্যে যখন ডাউনলোড করবে, অ্যাপটা খুললেই দেখবে একটা কোর্স আছে এখানে, যে কোর্সটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, যেটা ম্যাথমেটিক্স এর জন্য, ঠিক আছে, এবং টেট 1 এর জন্য। এই কোর্সটার প্রাইস হচ্ছে 1499, এবং যারা প্রথম 500 যে ক্যান্ডিডেট, তারা সেই কোর্সটা পেয়ে যাবে অনলি 999 দ্বারা, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে ক্যালকুলেশন আমার একটু জটিলতা আছে, কিভাবে কি করব সেটা বুঝতে পারি না, কোশ্চেন দেখলে আমরা ঘাবড়ে যাই, একদম এ টু জেড ফাউন্ডেশন তো বুঝি, একদম বেসিক থেকে তোমাদের সেই ব্যাচে করানো হবে। অ্যাপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। চলো এবার এটাকে আমরা সলভ করি, ঠিক আছে। প্রথমে আমরা এখানে কি করব, এই 4টাকে দুই পার্টে করব। 4টাকে আমরা এইভাবে লিখে নেব, a/4 ও লিখতে পারি, প্লাস b প্লাস c প্লাস d বাই 4 লিখে নেব, ইকুয়াল টু 60। এটা লিখতে পারি কি পারি, এটা আমরা লিখতে পারি কিভাবে, 4টাকে আমরা a এর নিচে দিতে পারি, b এর নিচে দিতে পারি, c এর নিচে দিতে পারি, d এর নিচে দিতে পারি, আবার এইভাবেও করতে পারি আমাদের সুবিধার্থে, ঠিক আছে। 4টাকে আমরা a এর নিচে দিলাম এবং 4টাকে আবার সবটার নিচে দিয়ে দিলাম। দেখো এটাকে যদি এলসিএম করো আবার একই জায়গায় চলে আসলো। এটা কেন করলাম, কারণ হচ্ছে আমাদের কাছে এই যে ভ্যালুটা আমাদের কাছে আছে, তার জন্য এটাকে আমরা এইভাবে লিখি। দেখো b প্লাস c প্লাস d বাই 4, এই জায়গায় আমরা কত লিখতে পারবো, a লিখতে পারবো, তাহলে এখানে আমরা সিম্পলি লিখে নিব a বাই 4 সরি প্লাস a ইকুয়াল টু 60, রাইট। এবার এখানে যদি আমরা সিম্পলি এলসিএম করি, এখানে কত আছে 1, এখানে তাহলে লসাগু কত হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাবে 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে গুণ করলে a প্লাস এখানে হয়ে যাবে 4a ইকুয়াল টু 60। এখন যদি আমরা a প্লাস 4 এ হচ্ছে 5a আর 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে পারবো, তাহলে আলটিমেটলি হয়ে যাবে যে 5a ইকুয়াল টু 60 ইনটু 4। 4 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করে দিই, 4টা নিচে আসে ওই সাইডে গেলে তো মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে উপরে থাকলো 5a আর 4টা যদি ওই সাইডে চলে যায় 60 ইনটু 4। দেখো এই জায়গায় অনেকে একটা ভুল করে, তারা কি করবে, এই 60 কে 4 দিয়ে গুণ করে বসিয়ে রাখবে, গুণ করবে না, গুণ না করে এটা এইভাবে রাখবে, তাহলে দেখবে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। a ইকুয়াল টু কত হয়ে যাবে 60 ইনটু 5, কত আছে এখানে 4, হ্যাঁ 60 ইনটু 4, এটা গুণে আছে, এটা নিচে চলে যাবে 5। দেখো 5 দিয়ে যদি 60 কে কাটি কত হয় 12, আর 8 12 আর সরি 4 12 48, 48। তাহলে এর মান কত এসছে আমাদের এখানে, এর মান কত এসছে 48। দেখো ইজি ক্যালকুলেশন, একদম সিম্পলি। আর তোমরা যদি মনে করো এখানে এত টাইম লাগছে, আমরা এত টাইমে তো পারবো না, এটা আমি টাইম নিয়ে করিয়েছি যাতে করে তোমরা কোশ্চেনটা বুঝতে পারো। এই কোশ্চেনটা আমি এই জায়গা থেকে এই এতটুকু দেখে আমি বলতে পারবো যে এর মান কত 48 কিনা, তোমরাও পারবে, শুধু প্র্যাকটিস বেশি দরকার। আমি ইজিলি সবটা করেছি টাইম লাগিয়ে, তো এত টাইম লাগবে না কিন্তু তোমরা যদি ঠিকভাবে সবকিছু প্র্যাকটিস করো।
তাহলে এখানে আনসার হয়েছে 48 আছে কি এখানে নেই। দেখো এ হচ্ছে 36, বি 38, সি 46, তাহলে আশা করি এখানে যেহেতু এ 48 তাহলে এখানে আনসার হয়ে যাবে উপরে কোনটি নয়। ঠিক আছে, চলো দেখি আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, যদি n কোন স্বাভাবিক সংখ্যা, n কোন স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 যা খুশি তা হতে পারে, মানে একের থেকে শুরু করে ইনফিনিটি, এই প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে n এর একটা মান, ঠিক আছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে n কিউব মাইনাস n সর্বদা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য। বলেছে কি n কিউব মাইনাস n, n কিউব মাইনাস n কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, রাইট। দেখো এটা একদম সিম্পলি আমরা করতে পারি, শুধু কি করব এখানে মান বসাবো। প্রথমে দেখো n এর মান আমরা 1 বসাই, ঠিক আছে, n এর মান যদি 1 বসাই কি হবে, আচ্ছা এখানে প্রথমে বসাই n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কত হয়ে যাবে 1 কিউব মাইনাস 1, তাহলে এটার রেজাল্ট 1 কিউব টু 1, 1 তো 1 চলে গেলে 0। দেখো এই 0 কে 3 দিয়ে ডিভাইড হবে, রাইট, 0 কে তো সব সংখ্যা দিয়ে ডিভাইড হয়, 6 দিয়েও ডিভাইড হবে এবং 24 দিয়েও ডিভাইড যাবে। তো এখন পর্যন্ত বলতে পারছি না যে n কিউব মাইনাস n কে 3 6 24 কোনটা দিয়ে ভাগ যাবে। তো এখন আমরা কি করব, n এর তো যে কোনো মান, n এর মানগুলো এটা না, n এর মান এবার আমরা কত বসাবো 2, n ইকুয়াল টু আমরা কত বসাবো 2, n ইকুয়াল টু 2 বসালে দেখি n কিউব মাইনাস n এর মান কত আসে। দেখো n কিউব মানে এখানে কত হয়ে যাবে 2 কিউব মাইনাস 2, তো 2 কিউব কত হয়ে যায় 8 মাইনাস 2, তাহলে কত হবে এখানে 8 থেকে যদি 2 চলে যায় থাকবে এখানে 6। দেখো এবার বলো তো 6 কে কত দিয়ে ডিভাইড যায়, 3 দিয়ে ডিভাইড যাবে, রাইট, 6 দিয়েও 6 কে ডিভাইড যায়, কিন্তু 6 দিয়ে কিন্তু 24 কে ডিভাইড যাবে না। তাহলে এখন কিন্তু আর কিছু করতে লাগবে না, আমরা বুঝে গিয়েছি এটার আনসার কি হয়ে যাবে। দেখো n কিউব মাইনাস n, এই যে রাশিটা এখানে যদি আমরা n এর ভ্যালু 2 বসাই, একটা স্বাভাবিক সংখ্যা, n একটা স্বাভাবিক সংখ্যা, তাও n ইকুয়াল টু আমরা 2 বসিয়ে দেখলাম কি এর ভ্যালু আছে 6। এবার 6 কে 3 দিয়েও ডিভাইড যায়, 6 দিয়েও ডিভাইড যায়, আমাদের আনসার কি হবে, আনসার হবে বি। কেন বি হবে, দেখো বলেছে বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ যায়, এখানে দেখো 3 এবং 6 এর মধ্যে বড় কে 6, তাহলে বড়টা আমাকে নিতে লাগবে যে বড় সংখ্যাটা কত, তো এখানে বড় সংখ্যাটা হচ্ছে 6, 3 এবং 6 এর মধ্যে বড় হচ্ছে আমাদের 6, তার জন্য আমার আনসার হয়ে যাবে 6, রাইট। এরকম একটা কোশ্চেন তোমাদের এক্সামে থাকবে, আর এই কোশ্চেনগুলি সলভ করার একদম সহজ বুদ্ধি হচ্ছে, তুমি যে বলেছে n একটা কোনো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলি আমরা জানি কি কি, স্বাভাবিক সংখ্যা ওই যে রাশিটা ভাগ যাবে কি না সেই রাশিটা লিখে নেব, লিখে তার মধ্যে 2 3 4 যতগুলি দরকার সবগুলি ভ্যালু বসিয়ে বসিয়ে দেখবো এটাকে কত দিয়ে ডিভাইড যায়। অপশন দেখো আমাদের বেশি ট্রাই করতে লাগছে না, শুধু অনলি 1 এবং 2 দিয়ে ট্রাই করেই আমরা পেয়ে গিয়েছি যে এটার অপশন হবে 6। বুঝতে পারলাম, চলো এবার দেখি আমরা নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং, এই কোশ্চেনটা তোমার দুইটা চ্যাপ্টার মিলিয়ে এখানে কোশ্চেনটা হয়েছে, একটা হচ্ছে বীজগণিত যেটা হচ্ছে অ্যালজেব্রা, আর সেকেন্ড হচ্ছে পরিমিতি যেটা হচ্ছে মেনজারেশন, এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে তোমাদের এই 3 নম্বর কোশ্চেনটা। দেখো কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেন্টিমিটার, কর্ণ দিয়েছে √41 সেন্টিমিটার এবং দিয়েছে তোমাকে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দিয়েছে 20 স্কয়ার সেন্টিমিটার, বলেছে তোমাকে আয়তক্ষেত্রটির পরিসীমা কত,
পরিসীমাটা বার করতে বলেছে। প্রথমে আমরা এই কোশ্চেনটার জন্য কি করব, ড্র করে নেব একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের একটা কর্ণ আমরা এঁকে নিই। সেই কর্ণের দৈর্ঘ্য দিয়েছে √41, রাইট। এখন দেখো এই যে আয়তক্ষেত্র দিয়েছে তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে বাহুগুলি তো দেয়নি আমাকে, তো বাহুগুলি আমরা ধরে নিই, তার যে দৈর্ঘ্যটা ধরে নিই এ এবং প্রস্থটা ধরে নিই বি। এবার এটা কি জানি আমরা যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এখানে এই যে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমরা দৈর্ঘ্য এ ধরেছি, প্রস্থ বি ধরেছি, সেই ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে 20। বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 20 স্কয়ার সেন্টিমিটার। তাহলে আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এ বি ক্ষেত্রফল ইকুয়াল টু কত দিয়েছে আমাকে 20, রাইট। আর দিয়েছে কর্ণ হচ্ছে √41। বার করতে বলেছে পরিসীমা। দেখো পরিসীমা কাকে বলি, পরিসীমা হচ্ছে এই জায়গা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সম্পূর্ণটার দৈর্ঘ্য, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটি হচ্ছে আমার পরিসীমা। তাহলে টোটাল পরিসীমা কত হবে, এ, এটাও তো সমান, তাহলে এ প্লাস এ মানে 2a, বি প্লাস বি 2b। তাহলে আমার এখানে পরিসীমা কত হয়ে যাবে, পরিসীমা হয়ে যাবে 2a প্লাস 2b। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে 2 ইন্টু a প্লাস বি। আশা করি তোমরা এরকম ফর্মুলা পড়েছো যে পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি ব্যঙ্গে দেখিয়ে দিয়েছি কিভাবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আসছে। ঠিক আছে, মনে রাখবে যে পরিসীমা বলতে প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে এখানে দুইটা এ আছে প্লাস দুইটা বি আছে, এখানে 2 কমন নিয়ে গেলে আমার এ প্লাস বি থাকে। আমাকে বলেছে এই বিষয়টা মানে পরিসীমার মান, এখানে লিখে নেই পরিসীমা। দেখো এই পরিসীমার মান তোমাকে বার করতে বলেছে 2 ইন্টু এ প্লাস বি এর মান, আর আমাকে দিয়েছে এ বি ইকুয়াল টু 20 আর দিয়েছে কর্ণ √41, রাইট। এখানে আরেকটা বিষয় তোমাকে জানতে লাগবে, যেটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। পিথাগোরাসের ফর্মুলা কি, দেখো এই জিনিসটা একটু লক্ষ্য করো তো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ কি দেখা যাচ্ছে, এটা কি একটা সমকোণী ত্রিভুজ এবং এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির অপোজিট বাহুটাকে আমরা কি বলি, অতিভুজ। এটাকে আমরা কি বলি, ভূমি। এটাকে আমরা কি বলি, লম্ব। তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি লিখতে পারবো যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। এটা আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, আর অতিভুজকে 90 ডিগ্রির অপোজিট বাহুটাকে আমরা অতিভুজ বলে থাকি। দেখো এই জায়গা থেকে আমরা a প্লাস বি এর মান বার করব, তারপরে এখানে বসিয়ে দেব, আমাদের পরিসীমা বেরিয়ে যাবে। এখানে আমরা একটা সিম্পল বীজগণিতের ফর্মুলা লাগাবো, যেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা। a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা কি হয়, কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, ইকুয়াল টু 41 স্কয়ারে রুট স্কয়ার কাটা যাবে, থাকবে কত 41 অনলি। দেখো এইবার এখানে যে ab দেখছো, এই ab এর মান এখানে কত আমরা বের করে নিয়েছি 20। এই ab এর জায়গায় আমরা 20 এনে বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান কত 20, তাহলে 20 ইনটু 2 করলে হয়ে যাবে 40 ইকুয়াল টু হবে 41। তাহলে a প্লাস বি হোল স্কয়ার যদি এই সাইডে রাখি, এটা ওই সাইডে গেলে প্লাস,
তাহলে 41 প্লাস 40 যদি করি তাহলে কত হয়ে যায় 91। তাহলে এখানে আমরা পেয়ে যাব যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 91। আমরা কি বলেছি সরি 91 না, এটা হবে 81। 41 প্লাস 40 করলে 81 81 কিভাবে দেখো 40 এদিকে মাইনাস ইকুয়াল টু রয়েছে, এটা গেলে প্লাস, তাহলে এদিকে 41 আছে প্লাস 40 কত হয়ে যাবে 81। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যদি 81 হয় তাহলে a প্লাস বি কত হবে, এদিকে রুট স্কোয়ারটা এদিকে চলে যায়, তাহলে 81 এর রুট স্কোয়ার কত 9। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যদি 81 হয় তাহলে a প্লাস বি হবে কত 9। দেখো অনেকেরই সমস্যা হতে পারে, কেন? কারণ তোমরা বীজগণিত করনি বা তোমাদের এই সূত্রগুলি ঠিকভাবে চর্চা নেই, যে কিভাবে বুঝবো আমরা এই ফর্মুলা এখানে ইউজ হবে। সবটাই হচ্ছে প্র্যাকটিসের উপর, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলি তোমরা বুঝে নেবে। তাহলে এখানে দেখো 2 ইন্টু a প্লাস বির মান আমরা বের করেছি কত 9, 2 ইন্টু 9, 9 দুগুণে 18। তাহলে আমাদের যে পরিসীমা বের হলো কত বের হলো এখানে 18। 18 কি আছে? দেখো তো 18 নেই, তাহলে এখানেও আনসার হয়ে যাবে আমার। কোথাও কি কোনো গন্ডগোল হয়েছে? 41 a প্লাস বি রুট স্কোয়ার করলে 9 আর পরিসীমা হচ্ছে 2 ইন্টু a প্লাস বি 18। তাহলে এখানে হয়ে যাবে উপরের কোনোটি নেই, ঠিক আছে? এখানে আমার যেহেতু পরিসীমা 18 বেরিয়েছে কিন্তু 18 তো অপশনে নেই, অপশনে তো নেই, তার জন্য আনসার হয়ে যাবে উপরের কোনোটি নয়, ঠিক আছে? প্র্যাকটিস তোমাকে বেশি করে করতে হবে, আর যদি চ্যাপ্টারগুলি ভালোভাবে কনসেপচুয়াল বুঝতে হবে। আমি আবার বলছি যে তোমরা কমেন্ট সেকশনে অ্যাপ থাকবে একটা এসকেবি একাডেমি, সেটা ডাউনলোড করে নাও। সেখানে টেট 1 এর জন্য কোর্স আছে ম্যাথমেটিক্সের, এবং সেটা ফাউন্ডেশন একদম বেসিক থেকে করানো হবে। তোমাদের যদি মনে হয় যে তোমরা অঙ্কে কিছুই পারো না, তোমাদের জন্য এই বেস্ট। এবং তোমরা যদি এরকম থাকো যে আমরা অল্প কিছু পারি, কিছু প্র্যাকটিসের দরকার, এখান থেকে করতে পারবে। ফাউন্ডেশন ব্যাচ এটা ম্যাথমেটিক্সের, সেখানে তোমাদের ক্যালকুলেশন কিভাবে স্পিড বাড়াতে হবে, কিভাবে কম টাইমের মধ্যে একটা কোশ্চেন সলভ করা যাবে, সেখানে সবটা বোঝানো হবে। আর এখানে একটা অফার চলছে, অফারটা কি? অফারটা হচ্ছে প্রথম 500 ক্যান্ডিডেট পাবে 500 RS এর চার্ট। যেরকম ধরো এটার যে কোর্স আছে, কোর্সের প্রাইস হচ্ছে 1499, কিন্তু প্রথম যে 500 স্টুডেন্ট তারা পাবে সেই একই কোর্স পেয়ে যাবে 999। তাহলে আর দেরি করবে না, তাড়াতাড়ি এনরোল করে নাও। ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে কোর্সটা নিয়ে নাও, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আগস্টের 25 আর 26 ওই দিন থেকে ওই ক্লাসগুলি আপলোড করা হবে, তোমরা অবশ্যই ক্লাসটা জয়েন করে নাও, ঠিক আছে? প্রথম 500 এর জন্য, সরি, প্রথম 500 ক্যান্ডিডেটের জন্য এই অফারটা থাকবে। চলো এবার দেখি আমরা কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। দেখো এখানে বলেছে এ বি সি ডি, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? আমরা আগে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র এঁকে নিই। বর্গক্ষেত্র বলতে কি বুঝি? যা যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং কোণগুলি কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটাকে আমরা বর্গক্ষেত্র বলি, ঠিক আছে? আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি হয়? প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, রাইট? বলেছে সিডি হলো বর্গক্ষেত্রের বাইরের দিকে একটি সমবাহু ত্রিভুজ। দেখো একটা সমবাহু ত্রিভুজ সিডি কে নিয়ে একটা সমবাহু ত্রিভুজ সিডিই,
এটা হলো মানে এ বাহু এ বাহু এ বাহু সমান, রাইট। আমি আবার বলছি এ বি সি ডি একটা বর্গক্ষেত্র এবং সি ডি ই, সি ডি ই বর্গক্ষেত্রের বাইরের দিকে, এটা ভিতরের দিকে না বাইরের দিকে একটা সমবাহু ত্রিভুজ, বাস এটার কথাই বলেছে। এবং বলেছে অ্যাঙ্গেল ডিইবি এর মান বার করতে। দেখো অ্যাঙ্গেল ডিই বি, এই অ্যাঙ্গেলটার মান তোমাকে বার করতে বলেছে। এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল ডিইবি এর মান কত বার করতে বলেছে। প্রথম দুইটা কনসেপ্ট তোমার জানা থাকতে হবে যে বর্গক্ষেত্রের চারটা কোণ 90 ডিগ্রি, রাইট। এবং সমবাহুর ত্রিভুজের তিনটা কোণের মান, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা আমাদের জানা থাকতে হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। দেখো আমরা এই কোণটা বার করব, রাইট। বলো তো এই কোণটার মান কত? এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটার মান হয়ে যাবে 60। এই কোণটার মান কত, 60। বলতো এই কোণটার মান কত? এটা একটা সমবাহু ত্রিভুজের অংশ, এটার মান হচ্ছে 60। এবং এই সম্পূর্ণটার কোণ, সম্পূর্ণ কোণের মান কত, 60, বিকজ এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। এবার দেখো আমরা কি জানি, এটা 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে বর্গক্ষেত্রের অংশ। তাহলে আমাকে বলো তো এখানের যে কমপ্লিট এই বাহুটার মান কত, এই কোণটার মান কত? এই জায়গাটা হচ্ছে 60, এই জায়গাটা হচ্ছে 90, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 150, কারণ 90 প্লাস 60 এর মান হচ্ছে 150। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60, তাহলে 90 প্লাস 60 করলে হয়ে যাবে 150। তো তাহলে টোটাল অ্যাঙ্গেল কত হচ্ছে 150। এটা কেন বার করলাম, আমার জিজ্ঞেস করেছে এই অ্যাঙ্গেলটা বার করতে যে ডিইবি, আর আমরা বার করেছি বিসিই। কেন করলাম, একটা রুল মনে রাখো, যেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই দুইটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাদের মনে রাখবে যে এ কোণ, তার এ কোণ এবং এ কোণ কি হবে, সমান হবে। দুইটা বাহুও সমান হয় এবং দুইটা কোণও সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, এবার তুমি বলবে এটা কিভাবে সমান হয়, যে সিই বাহু আর বিসি বাহু, এই দুইটা বাহু সমান, কিভাবে সমান হবে? দেখো প্রথমত ডিসিই এটা কি একটা সমবাহু ত্রিভুজ, আর এ বি সি ডি এটা কি একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র হলে এ বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। আর সমবাহু ত্রিভুজ হলে এ বাহু সমান। তাহলে দেখো এ বাহু সমান, এ বাহু সমান, তো সিম্পলি ভাবে আমরা কইতে পারি এ বাহু আর এ বাহু সমান হইব। তাহলে যদি এ বাহু সমান নয়, তাহলে আমরা বুঝতে পারবো এ কোণটা আর এ কোণটা কি সমান, রাইট। দেখো এখন আরেকটা রুল আসে যে ত্রিভুজের এ বি সি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো এই কোণটা, এটা এটা একটা ত্রিভুজের ই বি বা বি সি ই এর একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোণ, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এই তিনটা কোণের সমষ্টি কত হয়ে যাবে, 180। দেখো এটা যদি 150 হয়, তাহলে এটা মিলে কত হবে, 30 ডিগ্রি হয়ে যাবে না? দেখো ভালো করে, এই কোণটা একা 150, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি মিলে 30 ডিগ্রি হয়, আবার এই দুইটা কোণ কি আবার সমান, তাহলে এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 15। তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেয়ে এলাম আমরা, 15। দেখো ভালো করে
এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? সম্পূর্ণটা আমরা কত বলেছিলাম? 60। এই সম্পূর্ণটা কত? সম্পূর্ণটা হচ্ছে 60, আর এই অল্প একটু অ্যাঙ্গেল হচ্ছে যেটা হচ্ছে 15, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 45 ডিগ্রি, কারণ 60 মাইনাস এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিলেই তো হয়ে যায় 60 মাইনাস। এটা আমরা একটু মুছে করে নিই নাকি? বুঝতে পারলে? একটু এখানে আঁকা বেশি হয়ে গেছে, আমরা আবার একটু দেখিয়ে নিই এখানে, যেটাই করলাম এখানে বি সি ডি আছে এখানে মানটা, রাইট? এখান থেকে আমরা এটা নিয়ে এটা ই নাম দিলাম, এখানে নাম দিলাম না গাইল, ই সম্পূর্ণ হচ্ছে 150, এটার মান আসে, এটার মান হবে 15 ডিগ্রি, এটার মান আসবে 15 ডিগ্রি, আর সম্পূর্ণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কারণ সমবাহু ত্রিভুজের। আর তাহলে এটা কত হয়ে যাবে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60 সম্পূর্ণটা মাইনাস এই ছোটটা 50, তাহলে হয়ে যাবে 45 ডিগ্রি। দেখো তাহলে আমার অ্যাঙ্গেল ডিইবি এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। হ্যাঁ, এখানে অপশন হবে এ, এই অপশনটা হচ্ছে কারেক্ট। যদি তোমাদের জটিল মনে হয় যে এখানে আমাদের কনসেপ্ট খুব কঠিন, একদম ইজি কোশ্চেন, জাস্ট 3-4টা কনসেপ্ট যেটা আমাদের জানতে লাগবে, যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, আর আমাদের যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, বাস এই তিনটা জিনিস জানলে বেসিক ক্লাস 6-7 এর বাচ্চারাও এগুলি জানে, যে সমদ্বিবাহু দুইটা বাহু যেরকম সমান হয় দুইটা কোণও সমান হয়, সমবাহু ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি বা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, বাস এতটুকুই তো লাগলো, আর তো কিছু নেই। তো সিম্পল জাস্ট অ্যাপ্লিকেশন এবং প্র্যাকটিস বেশি করে করতে লাগবে, তো সেটা করলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা করতে পারছো অবশ্যই নেক্সট কোশ্চেনটা ট্রাই করো। দেখো এই কোশ্চেনটা তো আশা করি সবাই পারবে। এখানে তো আমরা অফলাইন, সরি এখানে তোমরা রেকর্ডেড ক্লাস, এটা তো লাইভ ক্লাসও না, তো জাস্ট অনেক সময় ফিল হয় আর কি যে মোবাইলকেই পড়াচ্ছে, ফিল দিকে পড়ানো হচ্ছে মেইন। বলেছে এখানে কি দেখো, যদি একটি চতুর্ভুজের কোণগুলি মান 1:2:3:4 হয়, অনুপাতে ক্রমানুসারে নেওয়া হয়, তাহলে এটি একটি কি দাও? ঘুড়ি, ট্রাপিজিয়াম, সামান্তরিক, উপরের কোনটি নয়। প্রথমে আমরা একটা একটা করে ফিগার আঁকি। ঘুড়ি, ঘুড়িটা কিরকম দেখতে? ঘুড়ি হচ্ছে একটা কি রম্বস, আমি আঁকতে ভালো হয়নি আঁকাটা, এই বাইসাব আমার তো যাক ভাই, যতটুকু হয়েছে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রুপে ঘুড়ি। ট্রাপিজিয়াম যদি আমরা আঁকি, এটা একটা ট্রাপিজিয়াম। তারপর সামান্তরিক, সামান্তরিক কিরকম হয়? এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে। দেখো সামান্তরিক আর যে ঘুড়ি, তাদের একটা জিনিস আছে যে এ কোণ সমান এবং এ কোণ সমান। সামান্তরিকেরও কি হয় দেখো, এ কোণটা এবং এ কোণটা সমান হবে এবং এ কোণটা আর এ কোণটাও সমান হবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে কোন রকমে এরকম নিয়ম নেই যে এই কোণটার সাথে কোন কোণের সম্পর্ক আছে। রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ ডিফারেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা কোণ ডিফারেন্ট, তার সাথে তার কোনো সম্পর্ক নেই, তারও সম্পর্ক নেই, তারও সম্পর্ক নেই, প্রত্যেকটা কোণ ডিফারেন্ট। রম্বসের ক্ষেত্রে সরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে অপোজিট এ কোণ সমান এবং এ কোণ সমান।
সামান্তরিকের ক্ষেত্রে এ কোণ সমান এবং এ কোণ সমান। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কোণ ডিফারেন্ট। এই কোণটা একরকম, এই কোণটা একরকম এবং এই কোণটা একরকম, প্রত্যেকটা কোণ ডিফারেন্ট, একটা কোণের সাথে আরেকটা কোণের কোনো মিল নেই। তাহলে দেখো এখানে যে কোণগুলো অনুপাত দিয়েছে 1:2:3:4, এখানে বুঝতে পারছি প্রত্যেকটা কোণ ডিফারেন্ট, আর প্রত্যেকটা কোণ ডিফারেন্ট কোন সময় হয়, ট্রাপিজিয়ামের কেসে। তাহলে এখানে आंसर হয়ে যাবে ট্রাপিজিয়াম। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট आंसर। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোশ্চেনটা কি। চলো এটা ট্রাই করো। এখানে কি বলেছে, যদি দুটি সংখ্যার যোগফল 55, দুটি সংখ্যা আমরা ধরে নিই, একটি সংখ্যা ধরি x আর একটি সংখ্যা ধরলাম y, দুইটি সংখ্যা যোগফল লিখে নিলাম কত 55। বলেছে দুইটি সংখ্যার যোগফল 55, আমরা একটা ধরলাম x আর একটা ধরলাম y, তাহলে দুইটা সংখ্যার যোগফল কত পেয়ে গেলাম 55। এবার বলেছে কি দেখো, এদের গসাগু লসাগু মানে x এবং y এর গসাগু এবং লসাগু হচ্ছে 5 এবং 120। ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে একটা রুলস আছে কি, সংখ্যা দুটির গুণফল এবং তাদের লসাগু গসাগুর গুণফল সমান। এটা আমাদের মনে রাখতে হবে। কি বলেছি, সংখ্যা দুটির গুণফল এবং তাদের লসাগু গসাগুর গুণফল সমান, মানে কথাটা হচ্ছে সংখ্যা দুটা কি x এবং y, সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। বাস এই কথাটা আমার জানা থাকতে লাগবে। আমি আবার বলছি, ক্লাস 10 এর বইয়ে সম্পূর্ণ এই নিয়মে একটা কোশ্চেন, মানে বোর্ড এক্সামে, ক্লাস 10 এর বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটা কি x এবং y, ঠিক আছে, x y হচ্ছে গুণফল, কি হয় তাদের গসাগু এবং লসাগুর গুণফলের সমান হয়। তার মানে আমরা পেয়ে গেলাম xy = 5 × 120, আর আমাকে দিয়ে দিয়েছে x + y = 55। যা দিয়েছে আমরা তা লিখলাম। এবার কোশ্চেনের মধ্যে চেয়েছে কি, বলেছে তাদের সংখ্যাগুলির অনুন্নকের যোগফল। অনুন্নকের যোগফল বলতে কি, x এর অনুন্নক কি 1/x এবং y এর অনুন্নক কি 1/y, এটার মান বার করতে বলেছে। x 1/x + 1/y এর মান কত, রাইট? কি করব দেখো, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমরা জাস্ট এই সমীকরণটা দিয়ে ভাগ করলেই রেজাল্ট পেয়ে যাব। আমি আবার বলছি, এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে ভাগ করব, আমরা রেজাল্ট পেয়ে যাব। করি, দেখো x + y ডিভাইডেড বাই কত হয়ে যাবে xy, এখানে হয়ে যাবে 55 ডিভাইডেড বাই 5 × 120। কি করলাম, এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে ভাগ করে দিয়েছি, মানে x + y এর নিচে xy আনলাম আর 55 এর নিচে 5 × 120 নিয়ে আসলাম। বাস এই সমীকরণটা দিয়ে এই সমীকরণটা দিয়ে ভাগ করলাম, সিম্পল। দেখো এই xy প্রথম যে গড়ের নিয়মটার মধ্যে কি করেছিলাম, সেই একই নিয়ম এখানে আমরা অ্যাপ্লাই করব। কি করব দেখো, x এর নিচে আমরা xy লিখতে পারি প্লাস y এর নিচেও আমরা xy লিখতে পারি, ইকুয়াল টু, এখানে যদি আমরা কেটে দেই তাহলে 11 থাকবে উপরে, তাহলে উপরে যদি 11 থেকে যায় 5 11 55, তাহলে 5 দিয়ে যদি আমরা 55 কে কাটি 11 হয়ে গেল আর নিচে থাকলো 120। এবার দেখো উপরে x নিচের x কাটা, উপরের y নিচের y কাটা, তাহলে এখানে থাকলো কি 1/y, এখানে থাকলো কি 1/x, ইকুয়াল টু কত হয়ে গেল 11/120। তাহলে দেখো 1/x এবং 1/y এর যোগফল কত হয়
11/120 পেয়ে গেলাম। এটার মানটা কত হলো? আমরা 11/120। কোথায় আছে আনসারটা? 11, অপশন সি হচ্ছে এখানে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি। ভেরি ইজি, জাস্ট বেসিক স্ট্রাকচারটা যদি পেরে যাও তাহলেই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো ইজি হয়ে যায়। বেসিক স্ট্রাকচারগুলোর জন্য কি করবে আবার বলছি তোমাদেরকে, একটা কোর্স আছে এসকেবি একাডেমির মধ্যে, ঠিক আছে? সেই কোর্সটা তোমরা নিতে গেলে কমেন্ট সেকশনে অ্যাপের লিংক আছে, সেই লিংকে ক্লিক করো। অ্যাপটা ডাউনলোড করার পরে সেখানে একটা কোর্স পাবে টেট 1 এবং সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। ম্যাথমেটিক্সের জন্য, ঠিক আছে, ম্যাথমেটিক্সের জন্য। আর এই কোর্সটার প্রাইস হচ্ছে অনলি 1499। তার উপরে প্রথম 500 ক্যান্ডিডেটের জন্য সেই প্রাইসটা থাকবে 999। এটা অফ জাস্ট 999 তোমাকে পে করতে লাগবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু মনোযোগ সহকারে 3টা মাস আমাকে দাও, 3টা মাস ডেইলি জাস্ট হাফ আওয়ার টু 1 আওয়ার আমার সাথে কাটাও, আমি ড্যাম শিওর তোমাদেরকে একটা ভালো স্কোরের দিকে নিয়ে যাব এবং সেই কোর্সটা জয়েন করানো। আর আশা করি তোমরা এই কোর্সে কোনো রকমের যে কোর্সটা নিয়ে এরকম আফসোস করবে না যে কেন নিলাম। এই কোর্সের মধ্যে আমি এমন ডিটেইলসে আলোচনা করব যাতে করে যারা অঙ্কে আজকে জিরো, যে আমি আজকে যদি টেট এক্সাম হয় আমি জিরো পাবো, এরকম কন্ডিশন থেকে আমি তোমাকে হিরো বানিয়ে দেব। যে আজকে যদি আমার টেট এক্সাম হয় আমি 30-এ 30 পাবো, সেই কনফিডেন্সটা আমি তোমার মধ্যে নিয়ে আসবো। জাস্ট জয়েন বাই 999, রাইট? চলো আমরা দেখি এবার নেক্সট কোশ্চেনটা কি বলেছে এখানে। ইফ দ্য প্রাইস অফ এ বুক, আচ্ছা বেঙ্গলিতে তো করছি আমরা, বেঙ্গলিতে বলি, যদি একটি বইয়ের মূল্য প্রথমে 25% কমানো হয় তারপর 20% বৃদ্ধি করা হয়, তাহলে মোট মূল্যর কি ঘটছে? মোট মূল্যটা কি বাড়ছে না কমছে? বাড়লো কি কমলো? রাইট, আমি আবার বলছি, প্রথমে কি করেছে, একটা বইয়ের মূল্য 20% কমানো হয়, তারপর 25% কমানো হয়, তারপর যে দামটা হয় সেই দামের 20% বৃদ্ধি করা হয়, তাহলে মোট মূল্য এখানে তোমাকে বার করতে বলেছে। আমরা ফার্স্ট কি করে নেব, যে বইয়ের মূল্য আমরা ধরে নেই এক্স, বইয়ের মূল্য আমরা কত ধরলাম এক্স, রাইট? এবার কি করেছে, বইয়ের মূল্যটা 25% কমানো হয়েছে। 25% কমানো, ধরো কোনো একটা পোর্শন আছে সেখান থেকে 25% কমানো মানে 25% বাদ, তাহলে থাকলো কতটুকু? 75%, রাইট? তাহলে দেখো 25% যখন বইয়ের মূল্যটা কমানো হয় তখন তার দামটা কত থাকবে? 75%, 75x/100। এইভাবেই তো আমরা পার্সেন্টেজ বার করি। কোন একটা কিছুর 75% কতটুকু হবে? 75/100 ইনটু মূল দামটা কত। আমি আবার বলছি, কোন একটা বইয়ের দাম আমরা ধরে নিয়েছি x, 25% ছাড় মানে এখনের দামটা কত আছে বাকি? 75%। দেখো 100% এর 25% বাদ ছাড়, তাহলে আর থাকলো কতটুকু? 75%। তাহলে 75% আমরা কি লিখবো? 75/100 ইনটু x। এইবার কি বলেছে, তারপর এই যে মূল্যটা, এই মূল্যের উপর 20% বৃদ্ধি করা হয়েছে, এই মূল্যটা যতটুকু আছে তার উপর 20% বৃদ্ধি করা হয়েছে। তো 20% বৃদ্ধি করানো মানে কি? দাম ছিল 75x/100, তার 20% মানে আমরা কি লিখব? 120/100। আমি আবার বলছি, তার প্রথমে x 25% ছাড় মানে আমার দামটা এখন থাকলো কত? 75/100 ইনটু x।
তারপর সেই দামের 20% বৃদ্ধি করানো হয়। সেই দামের 20% কত হবে? 120। দেখো এতটুকু দাম ছিল প্রথমে, ধরো একটা কিছুর প্রাইস ছিল এতটুকু, ঠিক আছে? 20% বৃদ্ধি মানে কি? দাম বৃদ্ধি মানে কি? কমবে না বাড়বে? বাড়বে। তাহলে যে 100% তো ছিলই, এটা তো থাকবে, লগে আরো 20% বৃদ্ধি, তাহলে টোটাল কত হয়ে গেল? 120। এই যে 120%, তাহলে 120/100। আমি আবার বলছি, দেখো 100% 20% বৃদ্ধি মানে 120, রাইট? তাহলে এখানে আমার 120/100 মানে 20% বৃদ্ধি মানে 120। দেখো 25% হ্রাস মানে 75, সেরকমই 20% বৃদ্ধি মানে 120/100, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ। এখন যে দামটা, সেই দামটা কত? সেই দামটা হচ্ছে এটা। দেখো এবার আমরা কি করব, এখানে যে এই 100টাকে নিচে কনস্ট্যান্ট রাখবো, এই 100টাকে নিচে আমরা কনস্ট্যান্ট রাখবো, বাকিগুলি কেটে দেখি কি হয়। 1 0 0 কাটা, ঠিক আছে? দেখো 75 যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 7 রে আমরা কত দিয়ে হয় 1, ঠিক আছে? এখানে চলে যাবে 2, আরে সরি 2, হ্যাঁ 25, তাহলে হয়ে যাবে 15, আর এখানে হয়ে যাবে 2, আর 2 দিয়ে যদি আমরা কাটি কত হয়ে যায় 6, তাহলে 6 0 আর 6 90 x/100। দেখো প্রথমে এটার দাম কত ছিল? x। এখন যে নতুন দামটা কত হলো, আমরা কিন্তু এটাকে এমন ভাবে করেছি, দেখো এখানে কিন্তু আমরা 0 0 কাটতে পারবো, আমরা কাটলাম না, এটার পিছনে কারণ আছে আনসারটা দেওয়ার জন্য। দেখো প্রথমে দাম কত? x, এখন কত? 90/100 ইন্টু x, মানে এর দাম x আর এখানে হচ্ছে তার দাম 90%, মানে 10% কি হয়েছে? বাদ হয়ে গেছে। x ছিল দাম, এখন আছে দাম কত? 90%, মানে 90/100 মানে কি 90%। তাহলে তার দাম কি ঘটলো? x ছিল, হয়ে গেল 90x/100, তার ঘটনা কি ঘটলো? 10% হ্রাস। তার যে মূল দাম ছিল, মূল দাম থেকে 10% হ্রাস হলো তার মূল্য। তাহলে এখানে 10% হ্রাস নেই, অপশন বি দিয়েছে 12% হ্রাস, অপশন এ বি দিয়েছে 5% হ্রাস, অপশন সি হচ্ছে 10% বৃদ্ধি। তার মানে এখানে আনসার হয়ে যাবে উপরের কোনোটি নেই, মানে এখানে ঘটনা ঘটছে কি 10% হ্রাস। আমি আবার বলছি x ছিল, হয়েছে 90%, মানে 10% হ্রাস ঘটেছে, রাইট? আর এখানে একটা আমরা প্ল্যান করেছি, নিচে 100 রেখে ক্যালকুলেশন করেছি যাতে আমরা পার্সেন্টেজটা করতে পারি একদম ইজি ওয়েতে, ঠিক আছে? চলো এবার দেখে নিই আমরা নেক্সট কোশ্চেনটা কি। কি বলেছে? একটি ঘনক এবং একটি গোলকের, একটা ঘনক এবং একটা গোলকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, যেটা বলেছে সেটা লিখে নিই। দেখো ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 6a², ঘনকের ক্ষেত্রফল কত? 6a², এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। বুঝতে পেরেছি? আমি আবার বলছি, ঘনকের সমগ্র তলের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a², এটা আমাদের জানা থাকতে লাগবে, এবং গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², এটা আমাদের জানা থাকতে লাগবে। এটা সিম্পল ফর্মুলা, জাস্ট এটা আমাকে বলেছে যে তার গোলকের এবং ঘনকের যে ক্ষেত্রফল সেটা কি সমান, মানে আমরা এটা এবং এটাকে ইকুয়াল করে দিলাম। এখান থেকে একটা কাজ করে রেখে দিই যে a² নিচে যদি আমরা r² কে নিয়ে আসি, a²/r² কি হয়ে যাবে 4π, নিচে আমরা এই 6 টাকে নিয়ে যাই, আমরা কি করলাম এখানে a² এর নিচে r² আনলাম, মানে a²/r², আর 6টা নিয়ে গেলাম 4π/6, জাস্ট ক্ষেত্রফল সমান হলে এতটুকু আমরা যা পাই সেটা আমরা লিখলাম, ঠিক আছে? এবার বলেছে এদের আয়তনের অনুপাত কত। এবার আমরা কি জানি যে ঘনকের আয়তন হচ্ছে a³ এবং গোলকের আয়তন হচ্ছে 4/3
পাই আর কিউব। ঠিক আছে, এটা সমান দেয়নি, এটাকে আমরা বলেছি, এটা আমাদেরকে বলেছে অনুপাত বার করতে। গণকের আয়তন এবং অনুপাত গোলকের আয়তন, মানে গণকের আয়তন ইসটু গোলকের আয়তন, এটার অনুপাত আমাকে বার করতে বলেছে, রাইট। এবার এখান থেকে আমরা একটা কাজ করব, দেখো s স্কয়ার বাই r স্কয়ার তো আমাদের জানা আছে 4π/6, এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে a বাই r উপরে হোল স্কয়ার দিতে পারি ইকুয়াল টু 4π/6 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমাকে বলো তো a বাই r কত হয়ে যাবে, এই স্কয়ারটা ওই সাইডে চলে গেলে রুট আন্ডার হয়ে যায় 4π/6 হয়ে যাবে। দেখো আমার কাছে a স্কয়ার বাই r স্কয়ার এর মান হচ্ছে 4π/6 এবং a বাই r এর মান হচ্ছে রুট আন্ডার 4π/6। ভিডিও যদি তোমাদেরকে কোনো জায়গায় সমস্যা মনে হয় যে বুঝতে পারেনি, ভিডিওটা একটু আগে করে আবার দেখে নাও, ঠিক আছে। রিপিট করলে যারা বুঝে তাদের জন্য একটু বোরিং হয়ে যাবে, তার জন্য আর রিপিট করছি না। এখানে আমাদের দুইটা ভ্যালু লাগবে, একটা হচ্ছে a বাই r এর মানও লাগবে, আমাকে s স্কয়ার বাই r স্কয়ার এর মানও লাগবে সেই অনুপাতের ক্যালকুলেশন করতে। এখানে কি করবে জানো, s কিউবের নিচে r কিউবটা নিয়ে আসি ইকুয়াল টু এখানে থাকবে কত, তাহলে 4π/3 থাকলো, 4π/3 r কিউবটা তো এই সাইডে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা একটু প্ল্যানিং এ লিখবো, কিভাবে লিখবো জানো, s স্কয়ার বাই r স্কয়ার ইনটু a বাই r, এটা তো ইকুয়াল না, এটা হচ্ছে আমাদের অনুপাত। অনুপাত তো ডিভিজিবল এর মতনই কাজ করে, ইস টু 4π/3, ঠিক আছে। এবার এটাকে এইভাবে না লিখে এটাকে আমরা ডিভিজিবল দিয়ে লিখে নিই, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা এটাকে অনুপাত যেহেতু বার করতে বলেছে, আমরা কি করে নেব, a কিউব উপরে লিখে নেই আর নিচে লিখে নিই 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এবার এই দুইটার অনুপাত বার করে নেব, বাস। এবার আমাদের এখানে কি আছে, a কিউব বাই r কিউবটা লিখলাম ইনটু উপরে থাকবে 1 ধরো আর নিচে আছে 4/3 পাই, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা কাজ করব, a কিউব বাই r কিউবটা আমরা লিখে নেব s স্কয়ার বাই r স্কয়ার ইনটু a বাই r ইনটু 1/4/3। আমি আবার বলছি, অনুপাত তো জাস্ট এটা ডিভাইডেড বাই এটা। তারপর আমরা কি করলাম, a কিউবের নিচে r কিউবটা নিয়ে গেলাম আর এটাকে একটু আমরা ওই সাইডে লিখে নিলাম। আর a কিউব বাই r কিউবটা আমরা একটু গুছিয়ে লিখে নিই, কিভাবে লিখেছি, s স্কয়ার বাই r স্কয়ার ইনটু a বাই r, মানে অ্যাকচুয়ালি a ইনটু s স্কয়ার করলে তো a কিউবই, r স্কয়ার ইনটু r করলে r কিউবই। কিন্তু আমরা এটা কেন করলাম, কারণ আমার কাছে a কিউব বাই r কিউবের ভ্যালু নেই, আমার কাছে আছে s স্কয়ার বাই r স্কয়ার এর ভ্যালু এবং a বাই r এর ভ্যালু, তার জন্য এটাকে আমরা ব্যঙ্গে লিখে নিয়েছি। দেখো s স্কয়ার বাই r স্কয়ার এর জায়গায় আমরা লিখতে পারবো 4π/6 ইনটু a বাই r এর জায়গায় আমরা লিখতে পারবো রুট আন্ডার 4π/6, ঠিক আছে, ইনটু 1/4/3 পাই। সিম্পলি আমরা এটা করে নিতে পারবো। এবার দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি, a4π চলে গেল, রাইট। আর এখানে এই 3 যেহেতু নিচে আছে, এটা তো অ্যাকচুয়ালি উপরে চলে যাবে, এই 3 দিয়ে 6টাকে কাটলে হয়ে যায় 2, ঠিক আছে। এবার 2টাকে যদি আমরা ভিতরে ঢুকিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 4 হয়ে যায়। তো 4 দিয়ে 4 কে কাটা যায়, মানে অ্যাকচুয়ালি 2 দিয়ে 4 কে কাটা যায়, মানে অ্যাকচুয়ালি রুট আন্ডারের মধ্যে যে 4 আছে, 4টা তো বাইরে চলে আসলে কত হয়ে যায়, 2 হয়ে যায়, 2 কাটা, মানে আমি ভিতরে ঢুকিয়ে নিয়ে করেছি। তাহলে এখানে আলটিমেটলি তো সবকিছু কাটা গেল, থাকলো কি রুট আন্ডার π/6। দেখো বাকিগুলি সবগুলি কাটা, আমি আবার বলছি 4π গেল, নিচে দেখো
মেইন ভগ্নাংশের নিচে আছে, ঠিক আছে, এটা উল্টে উপরে চলে যায়, 3 দিয়ে যদি 6 কে কাটি 2, আর এই 2 দিয়ে যদি আমরা 4 কে কাটি, কাটা যাবে, কারণ 4 যদি আমরা রুটের বাইরে চলে আসে 2 2 2 কাটা উপরে নিচে। এবার আলটিমেটলি এখানে থাকলো কি, এখানে থাকলো আমার কত, অনলি π/6, রুট আন্ডার π/6 মানে রুট পাই, আমি উপরে লিখে নিই আনসারটা, রুট পাই ইজ টু রুট 6, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, রুট পাই ইন্টু রুট 6, অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট, ঠিক আছে। চলো এখানে এই বিষয়গুলি যে আমরা কিভাবে বুঝবো যে এই কাজটা এখানে করতে লাগবে, এই কাজটা এখানে করতে লাগবে, এটা বোঝার শুধু একটাই রাস্তা, প্র্যাকটিস করতে হবে, ক্লাস ফলো করতে হবে। ওয়েস্ট বেঙ্গল যে এক্সামটা, ওয়েস্ট বেঙ্গলের যে টেট এক্সাম হয়, এই টেট এক্সামের অনেক কোশ্চেন তোমাদের টি টেট মানে ত্রিপুরা টেটের প্রাইমারি এবং টেট 2 দুইটা কোশ্চেনের জন্যই বলছি, ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রিভিয়াস এর কোশ্চেন সেগুলিও তোমাদের জন্য করানো। চলো এবার আমরা দেখি নেক্সট কোশ্চেনটা কি। দেখো এখানে কি বলেছে, 20টি সামগ্রীর ক্রয় মূল্য x, 20টি সামগ্রীর ক্রয় মূল্য x, এবং না 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 ক্রয় মূল্য উল্টা বলেছে, এখানে বলেছে 20টি সামগ্রীর ক্রয় মূল্য xটি সামগ্রীর বিক্রয় মূল্যের সমান। ভেরি ইন্টারেস্টিং, মানে এই কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট, এসএসসি বলো, ইউপিএসসি বলো, টিপিএসসি বলো, এনি এক্সাম, ব্যাংকিং এক্সাম, মানে এত কমন কোশ্চেন, তুমি যদি পারো এই কোশ্চেনটা মুখস্থ করে নাও রুলসটা, ঠিক আছে। এটা একটা শর্টকাট রুলসটা আমি আগে করাবো, বলেছে কি একদম শর্টকাট যেভাবে করা হয় এই রুলসটা আমরা করাবো। বলেছে 20টি সামগ্রীর, মানে ধরো কোন একটা সামগ্রী আছে 20টা, 20টা সামগ্রী আছে, এই 20টা সামগ্রীর যে দাম, এখানে কিছু এক সংখ্যক মানে কম সংখ্যক, এক সংখ্যক সামগ্রীর দামের সমান। এইবার বলেছে তাহলে যদি 25% লাভ হয়, মানে ধরো ক্রয় করেছে কত 20টা সামগ্রী, 20টা সামগ্রীর ক্রয় মূল্য আর xটি সামগ্রীর বিক্রয় মূল্য সমান, তারপর তার লাভ হয় 25%, তখন বলেছে এই যে x সংখ্যাটা মানে কয়টা জিনিস, x এর মান কত, 100% কমন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, দেখো 20টার সামগ্রীর ক্রয় মূল্য xটি সামগ্রীর বিক্রয় মূল্যের সমান এবং 25% লাভ, আমরা জাস্ট এই কোশ্চেনটার জন্য কি করব জানো, 20 এর 25% বার করব, 20 এর 25% কত হয় 100, দেখো 0 0, এটা কাটলে হয় 5 দিয়ে কাটলে 2, এখানে কত হয়ে যাবে 5 দিয়ে কাটলে 5, এবার 2 দিয়ে কাটলে 20 এর 25% কত হয়, আবার বলছি 25 দিয়ে করলে কত 4, 25 দিয়ে কাটলে কত হয়ে যাবে, আবার এটা করে নেই, 20 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে হয়ে যায় 5, 5%। আর শর্টকাট 5% যদি হয় তাহলে তো 15। তো চলো এটাকে আমরা শর্টকাট না করে এটাকে আমরা যেভাবে করা হয় সেভাবে করি, ঠিক আছে। শর্টকাট প্রসেসে এটা করানো থেকে ভালো হবে, বেসিক থেকে আমরা এটাকে করি। আমি আবার বলছি এটাকে শর্টকাট না করি আমরা দেখবো এটাকে বেসিক ওয়েতে কিভাবে করা যায়, ঠিক আছে। দেখো 20টি সামগ্রী আমরা ধরে নেব 20টি সামগ্রীর যে বিক্রয় মূল্য আমরা ধরে নিই y, 20টা সামগ্রীর বিক্রয় মূল্য যদি y হয়, আমাকে বলো তো একটি সামগ্রীর বিক্রয় মূল্য কত,
ওয়াই বাই 20, এটা আমরা জানি অকিক নিয়মের রুলস। 20টার দাম ওয়াই হলে একটির দাম কত, ওয়াই বাই 20। আমরা ধরে নিয়েছি 20টা সামগ্রীর ক্রয় মূল্য কত, আরে হ্যাঁ ক্রয় মূল্য কত, ওয়াই। তাহলে 20টা সামগ্রীর ক্রয় মূল্য ওয়াই হলে একটি সামগ্রীর মূল্য হচ্ছে ওয়াই বাই 20। বলেছে এক্সটি সামগ্রী বিক্রয় মূল্যের সমান, তাহলে এক্সটি সামগ্রীর বিক্রয় মূল্য বলো তো কত, এক্সটি সামগ্রীর বিক্রয় মূল্য কত হবে, ওয়াই। কারণ আমাকে বলেছে 20টার যে ক্রয় মূল্যটা এটা আমরা ধরে নিয়েছি, আর এক্সটির বিক্রয় মূল্যের সমান, তাহলে আমরা এক্সটির বিক্রয় মূল্য কত, ওয়াই। তাহলে বলো তো একটির বিক্রয় মূল্য কত, একটির বিক্রয় মূল্য হবে ওয়াই বাই এক্স। দেখো একটি সামগ্রীর দাম যে কিনেছে সেটার দাম আমরা বের করেছি ওয়াই বাই 20, ওয়াই হচ্ছে 20টার দাম, তাহলে একটা যে ক্রয় করেছে সেটা হচ্ছে ওয়াই বাই 20। এবার এক্সটি যে বিক্রি করেছে, বিক্রয় মূল্য হচ্ছে আমার ওয়াই, এটা আমরা ধরলাম, কেন আমি ধরলাম, কারণ 20টার দাম এক্সটির দামের সমান, 20টার যে ক্রয়ের দাম এক্সটির বিক্রয়ের দামের সমান, এটা যদি ওয়াই হয় এটাও আমার ওয়াই হবে। তাহলে আমাকে বলো একটির যে বিক্রয় মূল্য কত হবে, ওয়াই বাই এক্স, রাইট। এবার কি বলেছে 25% লাভ, 25% লাভ। তাহলে আমাকে বলো তো একটার বিক্রয় মূল্যের দাম বেশি হবে না ক্রয় মূল্যের দাম বেশি হবে, বিক্রয় মূল্যের দাম বেশি হবে মানে ক্রয় কম, কম টাকা দিয়ে কিনে বেশি টাকা বিক্রি করলেই তো লাভ হবে। তাহলে একটা কিনেছে কত, ওয়াই বাই 20, আর একটা বিক্রি করেছে কত, ওয়াই বাই এক্স। তো ওয়াই বাই এক্স এর মানটা বড়, তাহলে এখানে যে লাভ হয়েছে 25%, আমরা এখানে লাভ কিভাবে বার করি, প্রথমে আমরা যে দামটা বিক্রি করেছে এটা মাইনাস ক্রয় করেছে কত দিয়ে, ওয়াই বাই 20 ডিভাইডেড বাই ওয়াই বাই 20 ইন্টু 100। এটাই তো পার্সেন্টেজের রুল। রুল কিটা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে পার্সেন্টেজ অফ লাভ মানে কতটুকু আমার লাভ হলো সেটা আমরা পেয়ে যাই। সেই লাভটা আমাকে দিয়ে দিয়েছে 25%, সেই লাভটা আমাকে দিয়ে দিয়েছে 25%। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে উপরের যে ওয়াই গুলি এটা সবগুলো আমরা কাটতে পারি, রাইট। আর এখানে 1/20 আছে, এটা এইদিকে যদি চলে যায় 1/20, দেখো মূল ভগ্নাংশের নিচে আছে, এটা উপরে চলে যাবে আর 100 নিচে চলে আসে, রাইট। তাহলে আমরা আলটিমেটলি এখানে লিখতে পারবো, দেখো ওয়াই ওয়াই এগুলি তো কাটা যাবে, ওয়াই যদি কমন যায় তো 1/x 1/20 ওয়াই ওয়াই কাটা, তাহলে এখানে আলটিমেটলি থাকলো কি 1/x মাইনাস 1/20। আর দেখো এই সাইড থেকে এটা উপরে চলে যায়, তাহলে 20 ইনটু হয়ে যাবে 1/20। ঠিক আছে, এখানে তো 20 না, এটা হচ্ছে 25, এখানে হচ্ছে 1/20 আর নিচে 1/100 চলে আসে, রাইট। এবার আমরা যদি এখানে 1/x রাখি, দেখো এখানে থাকছে কত 25/20 ইনটু 100, আর এখানে যেহেতু মাইনাস আছে ইকুয়াল টু ওই সাইডে চলে গেলে প্লাসে 1/20 হবে। এবার 1/x, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা একটু ছোট করে নিই, দেখো এখানে হবে 1/x ইকুয়াল টু হবে, এটার এলসিএম যদি করি নিচে চলে আসে 20 ইনটু 100 চলে আসবে এলসিএম এর। এবার আমরা এটা দিয়ে ডিভাইড করলে এটা 1 ইনটু 25 প্লাস এখানে কত হবে 25 প্লাস 20 ডিভাইড করলে 100, তো আলটিমেটলি 1/x হয়ে যাবে 25 হলে 125/20 ইনটু 100। এবার 125 দিয়ে যদি এটা কাটা হয় তাহলে এখানে হয়ে যাবে 25 দিয়ে কাটলে 5, এখানে হয়ে যাবে 4, আর এটা দিয়ে কাটলে হয়ে যাবে 4, আলটিমেটলি 1/x হয়ে যাবে 1/4 4 যা
16, তাহলে 1/x এর মান হচ্ছে 1/16, মানে x হচ্ছে কত 16। ভালো করে দেখো 1/x ইকুয়াল টু 1/16, তাহলে x ইকুয়াল টু কত হবে 16। বলেছে x এর মান কত, তাহলে x এর মান কত পেলাম আমরা 16, রাইট। চলো এবার আমরা দেখি নেক্সট কোশ্চেনটা কি। এটা আনসারটা তো শুধু সবাই জানো, এটা আনসার কত হয়েছে, অপশন এ হচ্ছে এটার কারেক্ট আনসার 60। এবারটা হচ্ছে ক্লকের নিউমেরিক্যাল, ভেরি ইম্পর্টেন্ট। ক্লক থেকে এসছে তোমাদের 2022-এ। জাস্ট বেসিক স্ট্রাকচার গুলি যদি তোমরা পেয়ে যাও তাহলে দেখবে কোনো কোশ্চেনই কঠিন না। শুধু কোশ্চেন কঠিন মনে হবে তখনই যখন তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে না। আর সেই বেসিকটা যদি ক্লিয়ার করতে চাও, কোনো বইয়ে ভালো কনসেপ্ট লেখা নেই, আমি 100%। তুমি যদি আমার কোর্স না নাও, কোনো টিচারের কাছে যাচ্ছ, টিচারের কাছে যাও, টিচার ছাড়া তোমাকে কেউ বেসিক কনসেপ্ট ভালো বোঝাতে পারবে না। অনলি টিচারই পারবে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করাতে। কোনো বইয়ে ভালোভাবে লেখা নেই, কোনো বইয়ে নেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তোমাকে বুঝে শুনে কিভাবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা যায়, একটা টিচারই বেস্ট ওয়েতে তোমাকে পারবে। তুমি যদি আমার কোর্স না নাও, যে কোনো কোর্স নিয়ে তুমি কনসেপ্টটা আগে ক্লিয়ার করো, কোনো টিচারের কাছে যাও, সেই টিচারের কাছে যাও, কনসেপ্ট বেসিক কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, সেগুলি করার পরে চেষ্টা করবে অ্যাডভান্স কোশ্চেন প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। চলো এখানে বলেছে একটি ঘড়ির সময় 4:20 হলে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত। দেখো ঘড়ির একটা বেসিক কনসেপ্ট আমরা লিখি, ঠিক আছে। এখানে 12, এখানে আমরা লিখলাম 3, 6, 9, ঠিক আছে। দেখো এখানে ধরো 3, 4, 5, 6, 3, 4, 5, 6, টোটাল এরকম কয়টা থাকে 1, 2, 7, 8, 10, 11, এখানে হচ্ছে 12, 1, 2, 3, 7, 8, 9, 10, 11, 12, এটা হচ্ছে আমাদের একটা ঘড়ি। বলো তো এখান থেকে টোটাল এই জায়গা থেকে যদি আমরা একটা অ্যাঙ্গেল নিই, টোটাল এই কমপ্লিট অ্যাঙ্গেলের মান হচ্ছে কত 360 ডিগ্রি। টোটাল কত 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি টোটাল 360 হয় তাহলে বলো তো এই একটা গড়ের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। দেখো টোটাল একটা ঘড়ির কয়টা পার্ট করা হয় 12টা পার্ট, 12টা পার্ট মিলে কত ডিগ্রি হবে 360। তাহলে একটার মধ্যে কত ডিগ্রি আসে 30 ডিগ্রি। কিভাবে দেখবো, দেখো 360 রে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করে দিই 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে একটা পার্টে কত ডিগ্রি আছে টোটাল 30 ডিগ্রি করে প্রত্যেকটা, মানে এই যে 2 to 3 এর মধ্যে কত ডিগ্রি আছে 30 ডিগ্রি, 3 to 4 এর মধ্যে কত ডিগ্রি আছে 30 ডিগ্রি। জাস্ট এই কনসেপ্ট আমার জানা থাকতে লাগবে যে প্রত্যেকটা গড়ে কত ডিগ্রি করে আছে 30 ডিগ্রি। এখন আমাদের কোশ্চেনটার মধ্যে আসি 420। দেখো 420 মানে কি, মিনিটের কাঁটা কোথায় থাকবে রে, মিনিটের কাঁটা থাকবো 4 এর মধ্যে। তাহলে তো বলবো আমরা 4টা 20, 4টা 20 বাজে, ঠিক আছে। এবার 420 যখন বাজবে ঘন্টার কাঁটা কি 4 এর মধ্যে বসে থাকবে নাকি এদিকে চলে আসবে কিছুটা, 420 কারণে এটা তো এদিকে কোনো একটা জায়গায় চলে আসবে। এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা। ঠিক বলেছি কি, ঠিক বলতে পেরেছি কি। দেখো 4টা 20, 4টা 20 মানে কি মিনিটের কাঁটা কোথায় থাকবে 4 এর ঘরে, 20 মানে কি 5, 10, 15, 20, 4টা 20। তাহলে মিনিটের কাঁটা 20 তে থাকবে, মিনিটের কাঁটা যখন 20 তে থাকবে ঘন্টার কাঁটা কি 4 এ বসে থাকবে, 4 এ বসে থাকবে, কিছু অংশ এদিকে আসবে আমরা জানি না,
আমাকে বলেছে এই অ্যাঙ্গেলটা কত, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ, এই কোণটা আমাকে বার করতে বলেছে কত। বুঝতে পারলাম? এবার দেখো আমরা একটা সিম্পল কাজ করব, একদম সিম্পল কনসেপ্ট বোঝার চেষ্টা করব। দেখো মিনিটের কাঁটাটা যদি এই জায়গা থেকে টোটাল 360 ডিগ্রি ঘুরে, মিনিটের কাঁটা যদি 360 ডিগ্রি ঘুরে, তাহলে ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি ঘুরবে? দেখো যখন ধরো 4টা বাজে, একবার পুরা 360 ডিগ্রি ঘুরলো, এই 4 থেকে কততে চলে যাবে? 4 থেকে কততে চলে যাবে? 4 থেকে 5-এ চলে আসবে। একবার ঘুরলে মানে মিনিটের কাঁটা যখন 360 ডিগ্রি ঘুরে, তাহলে ঘন্টার কাঁটা কি হবে? 4 থেকে 5-এ, মানে 1 থেকে 2-এ বা 12 থেকে 1-এ, 11 থেকে 12, মানে 360 ডিগ্রি ঘুরলে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ঘুরে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমি আবার বলছি, মিনিটের কাঁটা যখন 360 ডিগ্রি ঘুরবে, ঘন্টার কাঁটা কি হয়? 1-এর থেকে 2-এ আসে, 2-এর থেকে 3-এ আসে, 3-এর থেকে 4-এ আসে, মানে একবার ঘুরলে মিনিটের কাঁটাটা মানে 360 ডিগ্রি যখন ঘুরবে, তখন ঘন্টার কাঁটাটা ঘুরবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরবে? 30 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মিনিটের কাঁটা 360 ডিগ্রি ঘুরলে ঘন্টার কাঁটা ঘুরে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার বলো তো, মিনিটের কাঁটা যদি 1 ডিগ্রি ঘুরে, তাহলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরবে? 30/360, 0 0 কাটা 3 দিয়ে কাটলে 12। তাহলে 1 ডিগ্রি যখন মিনিটের কাঁটা ঘুরে, তখন ঘন্টার কাঁটা ঘুরবে 1/12 ডিগ্রি, রাইট? এবার দেখো মিনিটের কাঁটাটা কোথায় থেকে কোথায় আসছে? 20-তে, মানে কত ডিগ্রি টোটাল ঘুরেছে? 30, 60, 90, 120, মানে টোটাল ঘন্টার মিনিটের কাঁটা তো 12 থেকে 4-এ এসে, মানে এটাই তো 4টা 20, 4-এ আসতে টোটাল কত ডিগ্রি ঘুরলো? 120 ডিগ্রি। তাহলে যদি 1 ডিগ্রি যাওয়াতে মিনিটের কাঁটা 1/12 ডিগ্রি ঘন্টার কাঁটা ঘুরে, তাহলে 120 ডিগ্রিতে ঘন্টার কাঁটা কতটুকু যাবে? 120 ডিগ্রিতে 1/12 ইন্টু 120, তাহলে এটা কাটলে কত হবে? 10। তাহলে দেখো 120 ডিগ্রি যখন মিনিটের কাঁটা ঘুরে, তখন ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরবে? 10 ডিগ্রি। মিনিটের কাঁটা যখন 120 ডিগ্রি ঘুরবে, এই জায়গায় আসবে, তখন ঘন্টার কাঁটা এই জায়গায় থাকবে না, ঘন্টার কাঁটা কত হয়ে আসবে? 10 ডিগ্রি ঘুরে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 10 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটার অপশন আনসার হয়ে যাবে অপশন সি, হচ্ছে এটা কারেক্ট আনসার, রাইট? চলো এবার দেখো এই কোশ্চেনটা নিজে ট্রাই করো, ভালোভাবে রিড করো সলিউশনটা। আমার সলিউশন দেখার আগে কোশ্চেনটা মনোযোগ দিয়ে রিড করো, তারপর আমার সলিউশনটা দেখো, তাহলে দেখবে ভালো আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের থাকবে। কি বলেছে এখানে? 1:6, 1 2 3 4 5 6, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 60 লাখ। 1:60 লাখ স্কেলের একটি মানচিত্র, দুটি শহর, একটা শহর হচ্ছে এ আর একটা শহর হচ্ছে বি, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার দূরে একটা শহর আর একটা শহর, কিন্তু এটা কিন্তু স্কেল ম্যাপে। স্কেল ম্যাপ বলতে কি, এটা তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। সাপোজ ধরো কোন একটা জায়গা এখানে আছে আর একটা জায়গা এই জায়গায় আছে, বলেছে এই দুইটার দূরত্ব হচ্ছে 2 মিটার। ম্যাপের মধ্যে বলেছে, কিন্তু বলে দিয়েছে আবার ম্যাপের যে স্কেল হচ্ছে 1:10, মানে 1:10 বলতে কি বুঝো?
মানে 10 গুণ কমিয়ে এই মাপটা, মানে এখানে যদি কেউ দেখে যে এখানে 2 মিটার আছে, মানে অরিজিনাল এটা কত মিটার হবে, 10 গুণ বাড়িয়ে, মানে 10 × 2 মানে 20 মিটার দূরত্বে। আমি আবার বলছি, কনসেপ্টটা রিভিশন করাচ্ছি, আমি আবার বলছি। দেখো দুইটা জায়গা, একটা জায়গা এখানে আর একটা জায়গা এখানে আছে, ঠিক আছে? এই দুইটা জায়গার মধ্যে দূরত্ব বলে দিয়েছে 2 মিটার, কিন্তু সে 2 মিটার যে দিয়েছে, 2 মিটারটা দিয়েছে একটা স্কেলে, একটা ম্যাপের মধ্যে। ম্যাপের মধ্যে সম্পূর্ণটা আঁকা যায় না, ঠিক আছে? তো ম্যাপের মধ্যে সিম্পল ছোট করে আমাদের দিয়ে দিয়েছে, ম্যাপের মধ্যে দেখিয়েছে যে দুইটা জায়গার দূরত্ব 2 মিটার, লিখে দিয়েছে সাথে যে স্কেল হচ্ছে 1:10, মানে 2 মিটার মানে অ্যাকচুয়াল গ্রাউন্ডে হচ্ছে 20 মিটার, মানে 1:10 বলতে বুঝি মানে একটার আরেকটার 10 গুণ, মানে যে স্কেল দেওয়া আর অরিজিনালটা এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 10 গুণের। কোন জায়গায় যদি এরকম থাকে যে 5 মিটার, তার মানে দূরত্ব, অ্যাকচুয়াল দূরত্ব যেটা মানে গ্রাউন্ডে, সেটা হচ্ছে 50 মিটার। ধরো কোন একটা জায়গায় দিয়েছে 7 মিটার, 7 মিটার দিয়েছে 1:10, মানে অ্যাকচুয়ালি 7 মিটার না, এটা হচ্ছে আমাদের গ্রাফে, ঠিক আছে? যে গ্রাফটা যে পেপারে থাকবে এটা হচ্ছে 7 মিটার গ্রাফে দেওয়া, কিন্তু অরিজিনালি হবে 70 মিটার, রাইট? এটা হচ্ছে স্কেলের যে ফর্মুলাটা, এটা তোমাদেরকে বোঝাবে। এখানেও সেম, এখানের যে দুইটা শহরের দূরত্ব দিয়েছে 5 সেন্টিমিটার, এটা দিয়েছে গ্রাফে, আর স্কেল কত সেই গ্রাফটার 1:6 লাখ, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে এই দুইটা শহরের অ্যাকচুয়াল দূরত্ব হবে 5 × 2 3 4 5 6, অ্যাকচুয়াল দূরত্ব হচ্ছে এত সেন্টিমিটার, রাইট? একদম ইজি কোশ্চেন, জাস্ট একটা সিম্পল কনসেপ্ট যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু এটা আমরা করতে পারি, ঠিক আছে? স্কেল যেটা আমাদের জানা থাকতে লাগবে। তাহলে এটা দিয়েছে গ্রাফের মধ্যে 5 সেন্টিমিটার, কিন্তু অ্যাকচুয়াল ডিসটেন্স যেটা গ্রাউন্ডে যে অ্যাকচুয়াল ডিসটেন্স হবে 5 × যে স্কেলটা দিয়েছে সেটা, রাইট? এবার এত সেন্টিমিটার মানে 5 6 যা 30 ইনটু কয়টা 1 2 3 4 5 6, এত সেন্টিমিটার। এটা কি আছে? আচ্ছা, এখানে অপশনগুলি দিয়েছে, আরেকটা প্রবলেম এখানে করে রেখেছে তারা, অপশনগুলি দিয়েছে কিলোমিটারে, আর আমাদের বেরিয়েছে কততে, এটা সেন্টিমিটারে, ঠিক আছে? দেখো প্রথমত সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে আমাদের ভাগ করতে লাগে 100 দিয়ে, যেই মাত্র ভাগ করলাম এটা সেন্টিমিটার থাকবে না, এটা চলে যাবে মিটার। এবার মিটার থেকে কিলোমিটারে যেতে আবার ভাগ করতে লাগে 1000 দিয়ে, তাহলে আমাদের এখানে আমার আনসার পেয়ে যাব কিলোমিটার। আমি আবার বলছি, মিটার থেকে সরি সেন্টিমিটার থেকে মিটারে যেতে আমাদের 100 দিয়ে ভাগ করতে লাগে এবং সেটা মিটারে গেল, মিটার থেকে কিলোমিটারে যেতে আবার 1000 দিয়ে ভাগ করতে লাগে, এখন আমরা পেয়ে গেলাম কিলোমিটার। এবার দেখো a0 a0, এটা 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 এটা, তাহলে আমার এখানে থাকলো কত 300 কিলোমিটার। অপশন হয়ে যাবে অপশন বি হচ্ছে এটা কারেক্ট অপশন, রাইট? চলো এবার দেখি আমাদের নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে, একটি ভগ্নাংশকে তার অনুন্নক দ্বারা ভাগ করার পর মূল ভগ্নাংশ দিয়ে গুণ করা হলে তার প্রাপ্ত ফল হবে, আচ্ছা এখানে লেখা আছে, এখানে ঠিকভাবে নেই, এখানে আমি লিখে দিই, প্রাপ্ত ফল হবে এরকম 11 সমস্ত 25/64, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে বলেছে মূল ভগ্নাংশটা কত তোমাকে নির্ণয় করতে, নিজে ট্রাই করো, দেখো এটা তোমাদের দ্বারা হয় কিনা, তারপর আমার সলিউশনটা দেখবে, নিজে চেষ্টা করো, কোশ্চেনটাকে আগে অঙ্কের ভাষায় নিয়ে আসো। দেখো
এখানে কি বলেছে যে একটি ভগ্নাংশকে, আমরা একটা ভগ্নাংশ নিয়ে নিই, একটা ভগ্নাংশ কি নেব, x বাই y নিলাম, ঠিক আছে, এটা কি ভগ্নাংশ, একটা ভগ্নাংশকে তার অনুন্নক দিয়ে, আচ্ছা বলো তো x বাই y এর অনুন্নক কত, x বাই y এর অনুন্নক y বাই x, দেখো আমি আবার বলছি x বাই y এর অনুন্নক হচ্ছে, উল্টিয়ে দাও, সেটাই তো আমার অনুন্নক, মানে x এর অনুন্নক হচ্ছে 1 বাই x, y এর অনুন্নক হচ্ছে 1 বাই y, আলটিমেটলি আমরা x বাই y এর অনুন্নক হয়ে যাবে y বাই x, এটা আমাদের জানা থাকতে হবে। বলেছে একটি ভগ্নাংশকে তার অনুন্নক দিয়ে, একটা ভগ্নাংশকে তার অনুন্নক দিয়ে ভাগ, মানে y বাই x দিয়ে ভাগ। এবার y বাই x দিয়ে যদি ভাগ করি কি পাবো, দেখো এটা তো মূল ভগ্নাংশ, এটা মূল ভগ্নাংশের উপরটা যেভাবে থাকবে এইভাবে তো থেকে গেল, আর উপরে চলে যাবে x, নিচে আসে y, এটা উল্টিয়ে বসেছে, তাই আলটিমেটলি পেলাম কত, x স্কয়ার বাই y স্কয়ার, ঠিক আছে। আমি আবার কি আবার আবার বলছি, এটা হচ্ছে তার একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের অনুন্নক দিয়ে তাকে ভাগ, সেই ভগ্নাংশের অনুন্নক দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে দেখলাম কি পেলাম কত, x স্কয়ার বাই y স্কয়ার, ভাগ করার পর মূল ভগ্নাংশ দিয়ে আবার গুণ, দেখো এটাকে ভাগ করার পর এটা পেলাম, এটাকে আবার কি করলাম, মূল ভগ্নাংশ দিয়ে, মূল ভগ্নাংশ কত, x বাই y, দেখো মূল ভগ্নাংশ এটা, মূল ভগ্নাংশকে তার অনুন্নক দিয়ে ভাগ করলাম, যেটা রেজাল্ট পেলাম, এটাকে আবার বলেছে মূল ভগ্নাংশ দিয়ে গুণ করতাম, আমরা মূল ভগ্নাংশ দিয়ে গুণ করলাম, মূল ভগ্নাংশ দিয়ে যদি গুণ করে নেই, x ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে x এর কিউব, আর y ইন্টু y স্কোয়ার হয়ে যাবে y কিউব। বলেছে, আমি আবার বলছি, মূল ভগ্নাংশকে তার অনুন্নক দিয়ে ভাগ করার পর আবার তাকে মূল ভগ্নাংশ দিয়ে গুণ করলে সেই গুণফলের প্রাপ্ত রেজাল্ট হচ্ছে 1125/64, এটা আমাকে দিয়ে দিয়েছে। মূল ভগ্নাংশকে তার অনুন্নক দিয়ে ভাগ করে মূল ভগ্নাংশ দিয়ে আবার গুণ, সেই রেজাল্ট হচ্ছে 11 সমস্ত 25/64, বাস এটা আমাকে দিয়েছে। এবার বলেছে আমাকে যে মূল ভগ্নাংশটি কত, মানে x বাই y এর মান কত আমাকে বার করতে বলেছে, রাইট। দেখো কিভাবে করি, সিম্পলি আমরা করতে পারি x এর কিউব বাই y কিউব, এটা সমস্ত ভাঙিয়ে নিই, 64 ইনটু, উপরে দেখো কিভাবে আমরা সমস্ত ভাঙে, এতটা জানি, এটা ক্লাস 6 7 এর বাচ্চারাও জানে কি, 64 ইনটু 11 হবে, প্লাস এটার সাথে এটা যোগ হয়ে যায়, আর নিচে 64 থাকবে, ঠিক আছে। এবার আমরা এখানে লিখে নিই আবার x এর কিউব বাই y কিউব ইকুয়াল টু, দেখো 64 11 4 যা 44, 44 এর 4, 11 6 যা হয়ে যায় আমার 66, আর 4 হয়ে যাবে 70 প্লাস 25 ডিভাইডেড বাই 64, তাহলে এখানে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম x এর কিউব বাই y কিউব ইকুয়াল টু কত হলো, 25 প্লাস 704, তাহলে যদি আমরা অ্যাড করে নিই তাহলে হয়ে যাবে 729/64, ঠিক আছে। এটাকে আমরা একটু ছোট করে নিই, দেখো x এর কিউব বাই y কিউব কত আসছে, 729/64, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারবো x এর কিউব বাই y কিউব ইকুয়াল টু, এখানে 729 কার কিউব, 9 এর কিউব, 64 কার কিউব, 4 এর কিউব, তাহলে আমার x বাই y কত হয়ে যাবে, 9/4, আলটিমেটলি আমরা x বাই y কত পাবো 9/4 হচ্ছে আমার आंसर, মানে মূল ভগ্নাংশটা কত হবে 9/4, তাহলে आंसर হয়ে যাবে আমার এখানে 9/4 ইজ দ্য কারেক্ট आंसर, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, বলেছে একটি সমবাহু ত্রিভুজ, দেখি ক্যামেরাটা মনে হয় নাড়া নাড়া পড়েছে, হ্যাঁ ঠিক আছে চলো। দেখো এখানে কি বলেছে, যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি 2a - b, a + 3b এবং সেন্টিমিটার,
এটা কি 4, এটা এন্ড হবে, ঠিক আছে, এটা 4টা থাকবে না, কাটা যাবে না, এটা এখানে মিস্টেক হয়েছে, এটা এখানে 4টা থাকবে না, ঠিক আছে, আর কোন জায়গায় এন্ড 2 থাকবে না। দেখো এখানে একটা সমবাহু ত্রিভুজের 3টে বাহু দিয়েছে, 2a - b, আর একটা বাহু a + 3b, আর একটা দিয়েছে 2a - 2b + 1। এবার সমবাহু ত্রিভুজ বলতে কি বুঝি, যার প্রত্যেকটা বাহু সমান। তার মানে এখানে এটা দিয়ে দিয়েছে আমাকে 2a - b = a + 3b হবে 2a - 2b + 1। যেহেতু বলেছে সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহু কি হবে, সমান। তো আমরা লিখে নিলাম এই বাহু ইকুয়াল টু এই বাহু ইকুয়াল টু এই বাহু, প্রত্যেক বাহুকে আমরা সমানভাবে লিখে নিলাম, রাইট। এবার এখানে বলেছে পরিসীমা নির্ণয় করো একটা, ধরো আমি এখানে একে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের। একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এই বাহু ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু ধরে নিই 2a - b, এটা ধরে নিই a + 3b, এটা ধরে নিই 2a - 2b + 1। একটা সমবাহু ত্রিভুজের মানে কি, এ বাহু সমান এই বাহু, এই বাহু, তিনটা বাহু সমান, সমবাহু ত্রিভুজ দিয়ে দিয়েছে। পরিসীমা বার করতে বলেছে, আমরা জানি পরিসীমা কি জানি, এটা প্লাস এটা প্লাস এটা, সম্পূর্ণটার যোগফল আমার বার করতে বলেছে। এখানে যেহেতু এ বি সি আছে, সরি এখানে এ আর বি আছে, এই ইউজ করে, এই সমীকরণটা ইউজ করে আমরা এ এবং বি এর মান বার করতে লাগবে, ঠিক আছে। এটা বার করছি, দেখো আমরা কি করব, প্রথমে আমরা এই দুটো ইকুয়েশনকে নিব। এই দুটো ইকুয়েশন কি আছে এখানে, দেখো 2a - b = লিখবো a + 3b। এবার a যদি এদিকে আসে মাইনাস হয়ে যাবে, 2 এর থেকে a চলে গেলে থাকবে কত, a মাইনাস b, এখানে 3b যদি আসে তাহলে মাইনাসের 3b, তাহলে মাইনাসের 3b আর মাইনাসের b মিলে হয়ে যাবে মাইনাসের 4b, এখানে থাকলো কত, 0। এবার আরেকটা কাজ করব, এটার সাথে এটা করে নি, ঠিক আছে, এটার সাথে এটা, তাহলে এখানে থাকবে 3b a, আচ্ছা এটা এই কালারটা দিয়ে লিখি, এ এখানে লিখছি আমরা এই দুইটা ইকুয়েশন লিখবো, ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন সমান, a + 3b = হয়ে যাবে 2a - 2b + 1। এখন যদি আমরা এই সাইডে নিয়ে যাই, দেখো এই সাইডে এটা নিয়ে গেলে এটা প্লাস আছে, এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2a - a হয়ে যাবে a, আর 3b এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 3b আর মাইনাসের 2b, তাহলে মাইনাসের 5b, এখানে থাকলে কত, +1, +1টা যদি এইদিকে চলে আসে মাইনাসের 1। একটু শর্টকাট ওয়েতে করলাম, দেখো তোমাদের কোনো অসুবিধা আছে কিনা। আমি আবার বলছি, এই ইকুয়েশনটা আমরা এখানে তুললাম এবং এই দুইটা ইকুয়েশন মিলে একটা জাস্ট দুইটা সমীকরণ বানাচ্ছি, যাতে করে আমরা a এবং b এর মান বার করতে পারি। এভাবে দুইটা লিখে সবগুলিকে এক সেট করলাম, বাস 0। তোমরা আরেকটু ডিটেইলসে করতে পারো, সবগুলিকে নিয়ে মাইনাস প্লাস করতে পারো, একই জিনিস পাবে। তাহলে আমরা এখানে পেলাম কি, a - 5b = -1 আর a - 4b = 0। এবার এটা যে, এটাকে আমরা এটা নিচে লিখে নিই, a - 5b = -1। এটাকে যদি আমরা মাইনাস করে দিই, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এটা মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে এটা তো কাটা, তাহলে 5b থেকে 4b চলে গেলে b থাকলো, আর এখানে থাকবে শুধু 1। তাহলে b এর মান যদি 1 হয়, তাহলে বলো তো এর মান কত হবে, 5b, তাহলে a = কত হয়ে যায়, মাইনাসের 1 তো এদিকে আছে, 5b দিকে গেলে প্লাসের 5 ইনটু b এর মান কত বেড়েছে, 1, তো 5 1 থেকে যদি চলে যায় 1, তাহলে থাকলো কত, 4। তাহলে আমরা a এর মান পেলাম 4 আর b এর মান পেলাম আমরা 1। তাহলে পরিসীমা কত হয়ে যাবে, সবগুলোর যোগফল। তাহলে সবগুলোর যোগফল পরিসীমাটা বার করে নিয়ে আমরা একটু সেট করে নিই। দেখো এবার পরিসীমাটা লিখছি আমি, পরিসীমা হবে কত, 2a - b
প্লাসের a প্লাস 3b প্লাসের 2a মাইনাসের 2b প্লাসের 1 প্লাসের 1। এবার আমরা যদি অ্যাড করে নিই, দেখো দুইটা এ এন একটা তিনটা এ আর দুইটা, টোটাল কয়টা এ আছে 5a। দেখো মাইনাসের দেখো হ্যাঁ এখানে একটা বি মাইনাসে প্লাসের 2b প্লাসের 2b মাইনাসের 2b কাটা এন্ড সবগুলি যদি হয়ে যায় মাইনাসের 3b, তাহলে থাকছে কত 1 প্লাসের 1। তাহলে আমার এর মান কত পেলাম 4। এর মান যদি আমরা 4 পাই 4 ইন্টু 5 ইন্টু 4 প্লাসের 1, 5 ইন্টু 4 হচ্ছে 20 প্লাস 1, তাহলে কত হয়ে গেল 21 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত পেলাম আমরা 21 সেন্টিমিটার। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অপশন। দেখো বীজগণিতের বেসিক জিনিস যে দুইটা সমীকরণ বানিয়ে, অনেকগুলি কোশ্চেন এরকম আছে তোমার দুইটা সমীকরণ বানাবে, সেই সমীকরণ বানিয়ে মান বার করবে। আমরা কি করলাম দেখো, যে শর্তটা দিয়েছে সম্ভব ত্রিভুজে সেই শর্ত অনুসারে এটা লিখলাম, বাস এই দুইটা ইকুয়াল করে একটা সমীকরণ, এই দুইটাকে ইকুয়াল করে একটা সমীকরণ করে আবার কি করলাম একটা সমীকরণ থেকে এই জায়গায় একটা কাজ করেছি কি বলতো, এই সমীকরণ থেকে এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটা আমরা 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিই। শর্টকাট একটু তাড়াতাড়ি করার জন্য আমরা কি করলাম, এটা নিচে এটা লিখে মাইনাস করেছি, ডাইরেক্ট বি এর মান পেয়েছি, বি এর মান নিয়ে এখানে বসিয়ে দিলাম, এ এর মান পেয়ে গেলাম। এ এবং বি এর মান যেহেতু পেয়ে গিয়েছে, এবার পরিসীমা বার করলে কি পরিসীমা হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা, সবটি বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা। সবগুলি বাহুর আমরা যোগফল লিখলাম, লাস্ট পর্যন্ত পেলাম কত 5a প্লাস 1। এর মান যেহেতু বেশি বের করে নিয়েছি, এর মান বসিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম পরিসীমা। পরিসীমা হচ্ছে আমাদের এখানে 21 সেন্টিমিটার। ঠিক আছে, আবার বলছি তোমাদের জন্য একটা কোর্স এসকেবি একাডেমি, যেটা অ্যাপের লিংক তোমরা কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে একটা বেস্ট আমি বলবো টেটের জন্য, টেট 1 প্রাইমারি টেট যেটা, সেটার জন্য বেস্ট কোর্স ম্যাথমেটিক্স ফাউন্ডেশন। সেই কোর্সের ফাউন্ডেশন ব্যাচ ম্যাথমেটিক্সের জন্য, সেই কোর্সটার প্রাইস এখন আছে 1499, কিন্তু এটার অফ আছে 500। প্রথম 500 ক্যান্ডিডেটের জন্য সেই প্রাইসটা হয়ে যাবে 999। এই অফারটা আর কিন্তু তোমরা পাবে না। অবশ্যই ডেসক্রিপশন থেকে তোমরা এসকেবি একাডেমি অ্যাপটা ইনস্টল করে নাও। ইনস্টল করলেই তোমরা এই কোর্সটা দেখতে পাবে এবং সেই কোর্সটা তোমরা এনরোল করে ক্লাস শুরু করে দাও। ঠিক আছে, অগাস্টের 27, 28 বা 26, 27 ওই ডেটগুলিতেই আমরা ক্লাস স্টার্ট করব। তো আশা করি শীঘ্রই তোমরা কোর্সটাতে এনরোল করবে। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।